দশম শ্রেণীর বায়ুমণ্ডল একটি গুরুত্বপূর্ণ চ্যাপ্টার। বায়ুমণ্ডল বা অ্যাটমসফিয়ার, এখানে আমরা জানব বায়ুমণ্ডলের ধারণা এবং বায়ুমণ্ডলের উপাদান। বায়ুমণ্ডল আসলে কি? বায়ুমণ্ডল হলো একটি অদৃশ্য গ্যাসীয় আবরণ, যেখানে অতি সূক্ষ্ম সূক্ষ্ম ধূলিকণা, জলীয় বাষ্প আর গ্যাস রয়েছে। বায়ুমণ্ডলে বায়বীয় উপাদান জীবমণ্ডলকে বাঁচিয়ে রাখে। বায়ুমণ্ডলের এই অংশে সৌরশক্তির কুপরিবাহী বলে পৃথিবীর গড় উষ্ণতা 15 ডিগ্রি সেন্টিগ্রেড বা জীবকুল গড়ে ওঠার পক্ষে সহায়ক। বায়ুমণ্ডলেই সূর্যের ক্ষতিকারক বস্তু শোষিত হয়। বায়ুমণ্ডলেই নিরন্তর ঘটে চলেছে বায়ুপ্রবাহ, ঘনীভবন, বৃষ্টিপাত ইত্যাদি। বায়ুর ঘনত্বই বায়ুচাপকে নিয়ন্ত্রণ করে। অতএব বায়ুমণ্ডল না থাকলে পৃথিবীতে প্রাণের স্পন্দন ঘটত না। আর এই বায়ুমণ্ডল ভূপৃষ্ঠ থেকে ঊর্ধ্বাকাশে 10,000 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত। বায়ুমণ্ডলের উপরের অংশ অ্যারোনমি বিদ্যার অংশ। আর বায়ুমণ্ডলের যে সমস্ত উপাদানগুলো আছে, সেই উপাদানগুলোর 97% 29 কিলোমিটারের মধ্যে অবস্থিত। কারণ এই অংশের মধ্যাকর্ষণ শক্তির প্রভাব সবথেকে বেশি, আর এই অংশটুকুই আবহবিদ্যার অংশ বা মেট্রোলজির অংশ। এবারে আমরা জেনে নেব বায়ুমণ্ডলের উপাদানগুলো কী কী। বায়ুমণ্ডলের 3 ধরনের উপাদান রয়েছে। 1 নম্বর গ্যাসীয় উপাদান, 2 নম্বর জলীয় উপাদান আর 3 নম্বর ধূলিকণা। গ্যাসীয় উপাদান। গ্যাসীয় উপাদান প্রধান নাইট্রোজেন, অক্সিজেন, আর্গন, কার্বন ডাইঅক্সাইড। এই 4টি গ্যাসই প্রধান। এই 4টি গ্যাস 99.997% স্থান অধিকার করে আছে, যাদের মধ্যে নাইট্রোজেন এবং অক্সিজেনের পরিমাণ সর্বাধিক। নাইট্রোজেনের শতকরা হার 78.084%, যেখানে অক্সিজেন 20.946%। দু নম্বর জলীয় বাষ্প। জলীয় বাষ্প বায়ুমণ্ডলের আরেকটি অন্যতম প্রধান উপাদান। ভূপৃষ্ঠের জল উষ্ণতায় বাষ্পীভূত হয় বা তাপের ফলে বাষ্পীভূত হয়ে বায়ুমণ্ডলে মেশে, এবং এই জলই বায়ুমণ্ডলের সমস্ত বায়ুমণ্ডলীয় গোলযোগ ঘটানোর পক্ষে কার্যকরী। জলীয় বাষ্প সূর্য থেকে আগত ক্ষুদ্রতর সৌর তরঙ্গকে শোষণ করে এবং দীর্ঘতর বিকিরিত তাপকে বাধা দিয়ে নিচের স্তরকে উত্তপ্ত করতে সাহায্য করে। ঊর্ধ্বাকাশে জলীয় বাষ্প ঘনীভূত হয়ে সৃষ্টি হওয়া লীন তাপ আবহাওয়ার পরিবর্তন ঘটায়। জলীয় বাষ্পই ঘনীভূত হয়ে মেঘ, কুয়াশা, শিশির, তুহিন, বৃষ্টি, তুষার ইত্যাদি সৃষ্টি করে। 3 নম্বর ধূলিকণা। ধূলিকণা বায়ুমণ্ডলের আরেকটি উল্লেখযোগ্য উপাদান। এই ধূলিকণাকে অ্যারোসলও বলা হয়। ভূপৃষ্ঠের ধূলিকণা মানে ধুলোবালি, আগ্নেয়গিরির ছাই, সমুদ্রের লবণকণা এ সমস্তই বাতাসে ভাসমান অবস্থায় থাকে, যা বায়ুমণ্ডলীয় গোলযোগ ঘটানোর পেছনে আর একটা উল্লেখযোগ্য বিষয়। ধূলিকণাও বিকিরিত তাপ শক্তিকে শোষণ করে। জলীয় বাষ্প ধূলিকণাকে আশ্রয় করে বাতাসে ভেসে বেড়ায় বলেই মেঘ, কুয়াশা, বৃষ্টি প্রভৃতি ঘটাতে পরোক্ষভাবে সাহায্য করে। ধূলিকণায় বিচ্ছুরিত আলোর প্রভাবেই আকাশের রং নীল। উষা, গোধূলি সৃষ্টি হয় ধূলিকণার উপস্থিতির কারণেই। এবারে আসা যাক
বায়ুমণ্ডলের স্তর বিন্যাস। বায়ুমণ্ডলের স্তরকে দুভাবে ভাগ করা হয়েছে, একটা উপাদানের ভিত্তিতে আর একটা উষ্ণতার তারতম্যের ভিত্তিতে। উপাদানের ভিত্তিতে বায়ুমণ্ডল দুই ধরনের। বায়ুমণ্ডলের স্তর দুটি, একটি হোমোস্ফিয়ার, ইংরাজি নাম, যাকে বলা হয় সমমণ্ডল, আর একটি হেটেরোস্ফিয়ার বা বিষমমণ্ডল। হোমোস্ফিয়ার অর্থাৎ বায়ুমণ্ডলের উপাদানগুলি এখানে মোটামুটিভাবে একই রকম থাকে, তাই একে সমমণ্ডল বা হোমোস্ফিয়ার বলে। ভূপৃষ্ঠ থেকে এটি 88 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত। এখানে বিভিন্ন ধরনের গ্যাস, ধূলিকণা, জৈব অজৈব কণা ইত্যাদি অবস্থান করে। দ্বিতীয় স্তরটি 88 কিলোমিটার থেকে 10,000 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত। এই স্তরের বায়ুমণ্ডলের উপাদানগুলির অনুপাত একরকম থাকে না, সেই জন্যই একে হেটেরোস্ফিয়ার বা বিষমমণ্ডল বলে। হেটেরোস্ফিয়ারের 4টে উপবিভাগ রয়েছে। আণবিক নাইট্রোজেন স্তর, যা 88 থেকে 200 কিলোমিটার ঊর্ধ্ব পর্যন্ত বিস্তৃত। পারমাণবিক অক্সিজেন স্তর, যা 200 থেকে 1120 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত। হিলিয়াম স্তর 1120 থেকে 3540 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত। আর সবথেকে উপরে হাইড্রোজেন স্তর 3540 থেকে 10,000 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত। এই হোমোস্ফিয়ার এবং হেটেরোস্ফিয়ারের যে সীমারেখা তাকে বলা হয় টার্বোপস। এবারে আসব উষ্ণতার তারতম্যের স্তরবিন্যাস। উষ্ণতার পার্থক্যে বায়ুমণ্ডলকে 6টি ভাগে ভাগ করা হয়েছে: ট্রপোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার, মেসোস্ফিয়ার, থার্মোস্ফিয়ার বা আয়নোস্ফিয়ার, এক্সোস্ফিয়ার আর ম্যাগনেটোস্ফিয়ার। প্রথমে আসব ট্রপোস্ফিয়ার। ট্রপোস্ফিয়ার ভূপৃষ্ঠ থেকে নিরক্ষীয় অঞ্চলে 18 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত, যেখানে মেরু অঞ্চলে এর উচ্চতা মাত্র 8 কিলোমিটার। এই অঞ্চলে উষ্ণতা উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে কমতে থাকে বা হ্রাস পেতে থাকে। উচ্চতা বৃদ্ধির পরিমাণ প্রতি 1 কিলোমিটার বা 1000 মিটার উচ্চতায় 6.4 ডিগ্রি সেন্টিগ্রেড হারে হ্রাস পায়। একে স্বাভাবিক উষ্ণতা হ্রাসের বিধি বলে বা ইংরেজিতে নর্মাল ল্যাপস রেট বলে। এই স্তরটিকে ক্ষুব্ধ মণ্ডলও বলে। এই স্তরটিতে ধূলিকণা, জলীয় বাষ্প, মেঘ প্রভৃতি অবস্থানের কারণে ট্রপোস্ফিয়ারে ঝড়, বৃষ্টি, কুয়াশা, তুষার প্রভৃতি ঘটে, তাই এই স্তরটিকে ক্ষুব্ধ মণ্ডল বলে। এই স্তরের তাপমাত্রা কমতে কমতে -80 ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত হয়। ট্রপোস্ফিয়ারের ঊর্ধ্বে স্তরটির নাম স্ট্র্যাটোস্ফিয়ার। এই ট্রপোস্ফিয়ার এবং স্ট্র্যাটোস্ফিয়ারের মাঝে একটি 3 কিলোমিটার বিস্তৃত স্তর রয়েছে, যাকে বলে ট্রপোপজ। পজ মানে থামা। এই স্তরে বা এই ট্রপোস্ফিয়ার এবং স্ট্র্যাটোস্ফিয়ারের মাঝের এই অংশটিতে তাপমাত্রার কোনো হ্রাস বৃদ্ধি ঘটে না, তাই একে ট্রপোপজ বলে। পরবর্তী স্তরে যাব স্ট্র্যাটোস্ফিয়ার। স্ট্র্যাটোস্ফিয়ার যা ট্রপোপজের ঊর্ধ্ব থেকে 50 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত। এই স্তরে আবার উষ্ণতা বৃদ্ধি পেতে থাকে এবং বৃদ্ধি পেতে পেতে সেটা 4 ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত পৌঁছায়। এই স্তরে বায়ুর ঘনত্ব কম। এই স্তরের একটি অন্যতম বৈশিষ্ট্য, এই স্তরের নিম্নভাগে ওজোন গ্যাসের আধিক্য লক্ষ্য করা যায়। ওজোন গ্যাস হলো
একটি হালকা নীলাভ আষ্টে গন্ধযুক্ত এক ধরনের গ্যাস, যার রাসায়নিক সংকেত O3। এই ওজোন স্তর বা ওজোন গ্যাসের স্তর, যা পৃথিবীতে প্রাণী এবং উদ্ভিদের বসবাসের আবাসস্থল রূপে অবস্থান করছে এই গ্যাস থাকার জন্যেই, এই স্তরটি থাকার জন্যে। সূর্যের অতিবেগুনি রশ্মি এই স্তর ভেদ করে পৃথিবীতে আসতে পারে না, তাই পৃথিবীর জীবকুল অর্থাৎ প্রাণী এবং উদ্ভিদ এখানে অবস্থান করতে পারছে। ওজোন স্তর সম্পর্কে আমরা পরে আরও ডিটেলসে আলোচনা করব। এই স্তরে এই স্তরকে শান্ত মণ্ডল বলে। এই স্তরে কোনো বায়বীয় গোলযোগ লক্ষ্য করা যায় না, তাই এই স্তরটির আর এক নাম শান্ত মণ্ডল। এই স্তরের মধ্যে দিয়েই প্লেন বা জেট প্লেন যাতায়াত করে। এই স্তরে কখনো কখনো মেঘের সঞ্চার হতে দেখা যায়, যাকে মৌক্তিক মেঘ বলে। স্ট্র্যাটোস্ফিয়ার এবং এর পরবর্তী স্তর মেসোস্ফিয়ার, এই দুই স্তরের মাঝে একটি অংশ রয়েছে, 5 কিলোমিটার বিস্তৃত একটি অঞ্চল, যাকে বলা হয় স্ট্র্যাটোপজ। পরবর্তী স্তর মেসোস্ফিয়ার। মেসোস্ফিয়ার স্ট্র্যাটোপজের ঊর্ধ্বে 80 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত। এই স্তরে উচ্চতা বৃদ্ধির সাথে সাথে উষ্ণতা আবার হ্রাস পেতে থাকে এবং ঊর্ধ্বে উষ্ণতা -90 ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত হয়। এখানে বায়ুর ঘনত্ব খুবই কম, বায়ুর চাপ এখানে খুব কম, তাই উল্কাপিণ্ড আরও কম ঘনত্বযুক্ত অঞ্চল থেকে এইখানে এই স্তরে এসে পড়লে উল্কাপিণ্ড পুড়ে ছাই হয়ে যায়। এখানে যে হালকা মেঘের সৃষ্টি হয়, যাকে নৈসদ্যুতি মেঘ বলে। এরূপই মেসোস্ফিয়ার এবং থার্মোস্ফিয়ার, এই দুটি স্তরের মধ্যবর্তী একটি স্তর রয়েছে বা স্তর বা সীমানা রয়েছে, যাকে মেসোপজ বলে। পরবর্তী স্তর থার্মোস্ফিয়ার বা আয়নোস্ফিয়ার নামে পরিচিত। মেসোপজের ঊর্ধ্বে 500 কিলোমিটার পর্যন্ত এই স্তরটি বিস্তৃত। থার্মো অর্থাৎ এই স্তরের উষ্ণতা দ্রুত হারে বৃদ্ধি পায়। আয়নোস্ফিয়ার মানে এই স্তরে বায়ুর অণুগুলি আয়নিত অবস্থায় থাকে। মূলত এই স্তরটি নাইট্রোজেন এবং পারমাণবিক অক্সিজেন, আণবিক নাইট্রোজেন এবং পারমাণবিক অক্সিজেন দিয়ে গঠিত। সূর্য থেকে আসা রঞ্জন রশ্মি অর্থাৎ এক্স রে এবং গামা রশ্মি এই স্তরে শোষিত হয়, যার ফলে বায়ুমণ্ডলের অণুগুলি ভেঙে যায় এবং ধনাত্মক ইলেকট্রনে পরিণত হয়। এই স্তরে উষ্ণতা এমন পর্যায়ে পৌঁছায় যা 1200 ডিগ্রি সেন্টিগ্রেডেরও বেশি। এই স্তরে বায়ুর ঘনত্ব খুবই কম। এখানে অতিবেগুনি রশ্মি এবং রঞ্জন রশ্মি শোষিত হয়। এই স্তরের একটি উল্লেখযোগ্য বিষয়, এই স্তরে যেহেতু বায়ুর কণাগুলি আয়নিত অবস্থায় রয়েছে, তাই এই স্তরের পৃথিবীর বেতার তরঙ্গ প্রতিফলিত হয়। তাই আমরা টিভিতে বা রেডিওর যে শব্দ শুনতে পাই। আরও একটি বৈশিষ্ট্য এই স্তরে রয়েছে, যাকে মেরু প্রভা বলে বা অরোরা বলে। সুমেরু অঞ্চলে সুমেরু প্রভা, কুমেরু অঞ্চলে কুমেরু প্রভা। অর্থাৎ মেরু অঞ্চলে যখন রাত্রি অবস্থান করে, সেই রাত্রিকালীন অবস্থাতে খানিকটা আলোর ছটা দেখতে পাওয়া যায়।
এই অরোরা সৃষ্টির জন্যেও এই থার্মোস্ফিয়ার বা আয়নোস্ফিয়ারের অণুগুলি আয়নিত অবস্থায় থাকার কারণে ঘটে। পঞ্চম স্তরটির নাম এক্সোস্ফিয়ার। এই স্তরটি আয়নোস্ফিয়ারের ঊর্ধ্বে 750 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত। এই স্তরেও দ্রুত হারে তাপমাত্রা বাড়তেই থাকে এবং এক্সোস্ফিয়ারের ঊর্ধ্বে উষ্ণতা 1600 ডিগ্রি সেন্টিগ্রেড হয় বা তারও বেশি হয়। এই স্তরে দুটি গ্যাসের প্রাধান্য সবথেকে বেশি, হাইড্রোজেন গ্যাস এবং হিলিয়াম গ্যাসের প্রাধান্য এই স্তরে বেশি। সর্বশেষ স্তরটির নাম ম্যাগনেটোস্ফিয়ার। বায়ুমণ্ডলের সবথেকে ঊর্ধ্বতম স্তর, 10,000 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত এই স্তরটি, যেখানে ইলেকট্রন এবং প্রোটন দ্বারা গঠিত চৌম্বক ক্ষেত্র বায়ুমণ্ডলকে বেষ্টন করে রেখেছে এবং এই স্তরে সূর্য থেকে আগত সৌর বায়ু আবদ্ধ হয়। এই স্তরে যে অংশে পৃথিবীর চৌম্বক ক্ষেত্র থেমে যায় তাকেই ম্যাগনেটোপজ বলে। নিরক্ষীয় অঞ্চলের দুটি ম্যাগনেটোপজ বলয় এখানে রয়েছে। এই দুটি ম্যাগনেটোপজ বলয়কে ভ্যান অ্যালেন বিকিরণ বলয়ও বলা হয়। তাহলে আমরা বায়ুমণ্ডলের ধারণা এবং উপাদান সম্পর্কে জানতে পারলাম। বায়ুমণ্ডল কি, বায়ুমণ্ডল কতদূর পর্যন্ত বিস্তৃত, বায়ুমণ্ডলের গুরুত্ব কি, বায়ুমণ্ডলের 3টি উপাদান কি কি জানলাম আমরা। 3টি উপাদানের গুরুত্ব আরও জানতে পারলাম আমরা। বায়ুমণ্ডলের স্তর, দুভাবে বায়ুমণ্ডলের স্তরকে ভাগ করা হয়েছে, উপাদানের ভিত্তিতে এবং উষ্ণতার ভিত্তিতে। উপাদানের ভিত্তিতে দুটি স্তর, একটা হোমোস্ফিয়ার বা সমমণ্ডল আর একটা হেটেরোস্ফিয়ার বা বিষমমণ্ডল। উষ্ণতার তারতম্যের ভিত্তিতে 6টি স্তরের কথা আমরা জানলাম। ট্রপোস্ফিয়ার, তার ঊর্ধ্বে স্ট্র্যাটোস্ফিয়ার, তার ঊর্ধ্বে মেসোস্ফিয়ার, তার ঊর্ধ্বে থার্মোস্ফিয়ার বা আয়নোস্ফিয়ার, তার ঊর্ধ্বে এক্সোস্ফিয়ার, সর্বশেষ স্তরটির নাম ম্যাগনেটোস্ফিয়ার। পরবর্তী ক্লাসে আমরা ওজোন স্তর সম্পর্কে আরও বিস্তারিত জানব।